এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই সংস্কারগুলোর আগে রাজনৈতিক দলগুলোর সংস্কার, এবং এই সংস্কারটির একটি গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে রাজনৈতিক দলগুলোতে যারা রাজনীতি করেন, অ্যাক্টিভলি ফুল টাইম রাজনীতিতে থাকেন, তাদের ফিনান্সিয়াল সিকিউরিটি। শুধুমাত্র হাত বদল হয়েছে। আমি কাউরান বাজারে গিয়েছি মাস্ক পরে, আমি অন্যান্য অনেক বাজারে গিয়েছি, তারা তাদের জায়গাতে স্পষ্ট করে বলেছে সিন্ডিকেট গুলো হাত বদল হয়েছে। ইভেন সিন্ডিকেটের মধ্যে একাধিক দলের ডিল হয়েছে, এবং এই ডিলে ওই আগের যারা সিন্ডিকেট চালিয়েছে তারাও আছে। এখন তারা 20% 30% পাচ্ছে, নতুন যারা এসেছে তারা 70% 80% পাচ্ছে। রাজনৈতিক দলগুলোর বিভিন্ন নেতা কর্মী কে কোথায় এমডি বসবে, কে কোনটার মালিকানা নিবে, কে কোন গার্মেন্টস এর ঝুট নিবে, এগুলো নিয়ে মারামারি শুরু করেছে। এই দায়গুলো আমি কিভাবে সরকারকে দেই? আমার যদি ন্যূনতম বিবেক বোধ থাকে, আমার যদি ওই ব্যক্তিটি আমার পলিটিক্যাল দলের হয়, আমি আমার জায়গা থেকে তাকে আগে বলবো এই কাজটি না করতে। এই কনসিকুয়েন্স গুলোর গোড়ায় যদি আমি না যাই, আমি কিভাবে অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা আর চোখের সামনে থাকা কয়েকজন সমন্বয়ককে দায় দেই? আমার সিস্টেমের গোড়ার দিকে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ ভাই। আসলে আপনার তিনটা প্রশ্ন শুধু নয়, আমাদের সম্মানিত এখানে যারা কথা বলেছেন, ভাই কথা বলেছেন, আপা কথা বলেছেন, সে জায়গা থেকেও আমার কাছে বেশ কিছু পয়েন্ট আসলে আমি নোট করেছি, যেগুলোর একদম সংক্ষিপ্ত এক দুই লাইনে হলেও আমার মনে হয় আমাদের জায়গা থেকে আমাদের এই বলা উত্তরটা উচিত দেওয়া উচিত। প্রথম অবশ্যই। কথা হচ্ছে, উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের জায়গা থেকে উপদেষ্টা বসায়, ব্যাপারটি কখনো এরকম নয়। আমরা মনে করি সরকারের সাথে আমাদের অবশ্যই ওই নির্দিষ্ট যে মাঝখানে যে দেয়ালটি, সেই দেয়ালটি থাকা উচিত। এবং প্রথমেও যখন উপদেষ্টা বসানো হয়েছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উপদেষ্টা বসিয়েছে এককভাবে, এটিও একটি ভুল কথা। বাংলাদেশের বর্তমানে যারা সক্রিয় রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের মতামত নেওয়া হয়েছিল, আমাদের সুশীল সমাজ যারা রয়েছে তাদের মতামত নেওয়া হয়েছিল, বুদ্ধিজীবী শ্রেণী যারা রয়েছে তাদের মতামত নেওয়া হয়েছিল। ওই সময় বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে আমরা যদি মনে করি অন্যান্য যারা স্টেক হোল্ডার ছিল, ওই মুহূর্তে সকলের মতামত নিয়ে গ্রহণযোগ্যতার ভিত্তিতে উপদেষ্টা বসানো হয়েছিল। এককভাবে যেমন আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে ছাত্ররা আমাদেরকে বা আমাকে এখানে বসিয়েছে, ব্যাপারটি হয়তো তিনি একটা উপমার জায়গা থেকে বলেছেন। কারণ এই যে অভ্যুত্থানটি ছাত্রদের একটি যৌক্তিক আন্দোলনের মাধ্যমে শুরু হয়েছিল, এবং এই অভ্যুত্থানে আসলে ছাত্র জনতায় সবচেয়ে বেশি জীবন দিয়ে এই অভ্যুত্থানকে সফল করেছে। অবশ্যই সেই জায়গা থেকে সকল ফ্যাসিস্ট বিরোধী সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল, আমরা কখনোই অস্বীকার করি না। কিন্তু আমাদের জায়গা থেকে যেহেতু ছাত্ররা এই নেতৃত্বের জায়গাটিতে ছিল, সেই জায়গা থেকে তিনি হয়তো উপমার জায়গাটি থেকে এই কথাটি বলেছেন। কিন্তু আজকে যদি সরকারের কোনো একজন উপদেষ্টা তার ওই পত্রিতে দায়িত্ব পালনে ব্যর্থ হন, কখনো সেই দায়টি তিনি ছাত্রদের উপর চাপিয়ে দিতে পারেন না, বরং তাকে এই দায়টি নিজে নিতে হবে। এবং আমরা যদি দেখি তিনি এটি করতে পারছেন না, আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করব। আমরা অলরেডি করেছি এবং এটার রিয়াকশন আমরা আমাদের জায়গা থেকে দেখেছি। আমরা কোনোদিন সরকারের কাছে দায়বদ্ধ নয়, বরং এই সরকার পুরো বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, 24-এর ছাত্র জনতার যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের কাছে দায়বদ্ধ। আরেকটি কথা বলি, সেটি হচ্ছে, আপা বললেন মাত্র আমরা মানুষের কাছে পৌঁছাতে পারছি কিনা। আপা দেখুন, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। আজকে সকালে আমি ঢাকায় ছিলাম, আজকে রাতে আমি পঞ্চগড়ে, কালকে সকালে আমি রংপুরে থাকবো, এর আগে আমি একদিন সিলেটে ছিলাম। আমরা শহীদ পরিবারকে আমাদের জায়গা থেকে আর্থিক ফান্ডই দিচ্ছি। বাকি সময়টুকুতে শহীদ পরিবারের যারা হচ্ছে তারা তো সাধারণ মানুষের অংশ। আমরা তাদের সাথে কথা বলি, তাদের অবস্থাটা বোঝার চেষ্টা করি। আমি আমার জায়গা থেকে একটা পরামর্শ দেই, বাংলাদেশের এই যে রাজনৈতিক দলগুলো রয়েছে, একদম হুম। সত্যি কথা বলি ভাই, আমি এই বাংলাদেশে কোনোদিন রাজনীতিতে যাব কিনা, সামনে ভবিষ্যৎ কি হবে, সবচেয়ে ভালো সৃষ্টিকর্তা জানেন। কিন্তু আমি একটি একদম পরামর্শ মন থেকে ফিল করে এই 3 মাস রাষ্ট্র ব্যবস্থাকে নিজের চোখে দেখে একটি পরামর্শ দিতে চাই। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই সংস্কারগুলোর আগে রাজনৈতিক দলগুলোর সংস্কার, এবং এই সংস্কারটির একটি গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে রাজনৈতিক দলগুলোতে যারা রাজনীতি করেন, অ্যাক্টিভলি ফুল টাইম রাজনীতিতে থাকেন, তাদের ফিনান্সিয়াল সিকিউরিটি। আজকে আমাকে শোনানো হচ্ছে দ্রব্যমূল্য এটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। শেখ হাসিনা তার সময় নিয়ন্ত্রণ করতে পারেনি, বাজার সিন্ডিকেটের করাল গ্রাসে ছেয়ে গিয়েছিল। আজকে কি ওই সিন্ডিকেট গুলো নেই? অবশ্যই আছে। শুধুমাত্র হাত বদল হয়েছে। আমি কাউরান বাজারে গিয়েছি মাস্ক পরে, আমি অন্যান্য অনেক বাজারে গিয়েছি, তারা তাদের জায়গাতে স্পষ্ট করে বলেছে সিন্ডিকেট গুলো হাত বদল হয়েছে। ইভেন সিন্ডিকেটের মধ্যে একাধিক দলের ডিল হয়েছে, এবং এই ডিলে ওই আগের যারা সিন্ডিকেট চালিয়েছে তারাও আছে।
এখন তারা 20% 30% পাচ্ছে, নতুন যারা এসেছে তারা 70% 80% পাচ্ছে। এখন আমাকে বলেন, এই যে ডিলগুলো হচ্ছে, এই যে সিন্ডিকেট গুলো চালাচ্ছে, এরা তো রাজনৈতিক দলের বিভিন্ন পরিচয়ে চালাচ্ছে। তাহলে এই দায়গুলো কেন রাজনৈতিক দলগুলো নিচ্ছে না? কেন আমার সামনে অন্তর্বর্তীকালীন সরকার বা সমন্বয়করা রয়েছে বলে আমি সবকিছু তাদের উপরে চাপিয়ে দিব? আজকে আপনি গার্মেন্টস কর্মীদের যে অসন্তোষ, সেই অসন্তোষের কারণ দেখেন। আজকে যে ব্যাংকগুলো যে অস্থিতিশীলতা, এগুলোর কারণ দেখেন রাজনৈতিক দলগুলোর বিভিন্ন নেতা কর্মী, কে কোথায় এমডি বসবে, কে কোনটার মালিকানা নিবে, কে কোন গার্মেন্টস এর ঝুট নিবে, এগুলো নিয়ে মারামারি শুরু করেছে। এই দায়গুলো আমি কিভাবে সরকারকে দেই? আমার যদি ন্যূনতম বিবেক বোধ থাকে, আমার যদি ওই ব্যক্তিটি আমার পলিটিক্যাল দলের হয়, আমি আমার জায়গা থেকে তাকে আগে বলবো এই কাজটি না করতে। এই যে রাজনৈতিক দলগুলো, তার কর্মীদের কোনো ফিনান্সিয়াল সিকিউরিটি নাই। আমার কোন একটা থানার সভাপতির যদি মাসে 10 লক্ষ টাকা দরকার হয়, আমি রাজনৈতিক দল হিসেবে সেই সিকিউরিটি দিচ্ছি না, তার 10 লক্ষ টাকা কোথা থেকে আসবে? তাহলে সে কি করবে? সে তো সিন্ডিকেট চালাবে, সে তো ঝুট ব্যবসা করবে, সে তো গার্মেন্টস এর মালিককে গিয়ে ধমকাবে, সেই মালিক ভয়ে গার্মেন্টস রেখে বিদেশে পালিয়ে যাবে, এবং ওই গার্মেন্টস এর 10,000 কর্মী চাকরি হারাবে। তখন তারা রাস্তায় নামবে, বেতন চাইবে। এগুলো তো একটা আরেকটার কনসিকুয়েন্স। এই কনসিকুয়েন্স গুলোর গোড়ায় যদি আমি না যাই, আমি কিভাবে অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা আর চোখের সামনে থাকা কয়েকজন সমন্বয়ককে দায় দেয়? আমার সিস্টেমের গোড়ার দিকে যেতে হবে। আমার জায়গা থেকে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই রাজনৈতিক বাংলাদেশের যে দলগুলো, ওয়েস্টে আমরা যে কালচারটি দেখি, সেই কালচারটি ফলো করা। তাদের একটি ফান্ড থাকবে, ওপেন ফান্ড, শুধু দেশ নয়, দেশের বাইরে তাদের যারা শুভাকাঙ্ক্ষী তারা ডোনেট করবে, এবং তারা তাদের প্রত্যেকটি নেতাকর্মী যারা ফুল টাইম পলিটিক্স এর টাইম দেয়, তাদেরকে নির্দিষ্ট একটি পরিমাণ টাকা দিবে। এখানে আরেকটি জিনিস আমি লক্ষ্য করেছি, সেটি হচ্ছে কি সাইফুর ভাই, কোন একজন সভাপতির মনে করেন মাসে 10 লক্ষ টাকা হলেই চলে, কিন্তু সে যখন দেখছে এই ক্ষমতার অপব্যবহার করে সে একবার 1 কোটি টাকা পেয়ে গিয়েছে, তার লোভটা আরো ডে বাই ডে বাড়তে থাকে। তার যে আলিশান জীবন ধারণ করার চিন্তা ভাবনা, এটি বাড়তে থাকে। এক টাইমে এই যে টাকার মোহ, লোভ বাড়তে বাড়তে 100 কোটি 1,000 কোটিতে চলে যায়, তখন সে বুঝে না কি করবে, তার ওইখান থেকে বের হয়ে আসার পথ থাকে না। এবং ওই মুহূর্তে ওই মানুষটি তখন এই বিষয়গুলোতে জড়িয়ে যায়, যার সামগ্রিক প্রভাব ওই বাজারে সিন্ডিকেটের দ্রব্যমূল্যে পড়ে, যার সামগ্রিক প্রভাব আমার প্রত্যেকটি সিস্টেমে পড়ে। এটি আমি শুধু আপনাকে আমার জায়গা থেকে একটি অ্যানালাইসিস দিলাম। এবার আপনার জায়গায় বলি ভাই, আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট বিশ্বাস করি এই -2 ফর্মুলা হচ্ছে কারো জাস্ট জুজুর ভয় থেকে উদ্ভূত চিন্তা। বাংলাদেশে যদি আমি গণতন্ত্র চর্চা চাই, বাংলাদেশের মানুষের ভালো চাই, সিস্টেমের ডেভেলপমেন্ট চাই, আমরা বরং মনে করি 2 এর সাথে আরো +2 ফর্মুলা থাকা দরকার। বাংলাদেশে শক্তিশালী 4-5টা দল থাকা দরকার। তাহলে তারা মানুষের জন্য কাজ করার প্রয়োজনীয় তারা বেশি অনুভব করবে, তাদের নিজেদের মধ্যে একটা সুস্থ কম্পিটিশন হওয়ার চান্স বাড়বে। দল যত কম হবে তত তো ফ্যাসিস্ট তৈরি হওয়ার চিন্তা ভাবনা বাড়বে। এই অভ্যুত্থানের পরে যারা অভ্যুত্থান ঘটিয়েছে, সামনে রাজপথে ছিল, এত রক্ত নিজের চোখে দেখেছে, তারা কিভাবে এভাবে ফ্যাসিস্ট জন্ম দেওয়ার -1 -2 চিন্তা ভাবনা করতে পারে? যদি করে, জনগণ তো তাদেরকে ছুড়ে ফেলবে। এই শিক্ষা তো আমাদের হয়ে গিয়েছে যে জনগণ শেখ হাসিনাকে কিভাবে ছুড়ে ফেলেছে। আমরা আমাদের জায়গা থেকে এই চিন্তা করি না। আরেকটা জিনিস আমরা আমাদের জায়গা থেকে আপনাকে স্পষ্ট করে বলি, সেটি হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে এটি মনে করি